হয়। আর তারেক রহমান সাহেব যদি গুলশানের মতো এলাকা থেকে জামাতের ম্যাটিকুলাস ডিজাইনে কোনো কারণে পরাজিত হয়, তাহলে সেক্ষেত্রে বিএনপির যে যাকে বলা হয় মান সম্মান ইজ্জত আবরু, মানে মাথা তুলে আর দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকবে না। তো কাজেই জনাব আজিজ যে কথাগুলো বলেছেন সেই কথার সঙ্গে আমি আরও যোগ করতে চাই। সেটা হলো আমার মাথায় ঢুকে না যে তারেক রহমান সাহেবকে কেন ঢাকা 17-তে সেখানে প্রার্থী করতে হবে। আর জন্য সবচেয়ে নিরাপদ যে জায়গা বগুড়াতে ছিল সেখানে হলেই তো যথেষ্ট হতো, একটা জায়গায় দুটো হতো, কোনো অসুবিধা ছিল না। এমনকি যদি পার্থকে বা মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা 17-তে দিত, ফেল করলেও কিছু আসা যেত না। কিন্তু ঢাকা 17 এমন একটা আসন যারা বাংলাদেশে টাকা হয় ধনীরা, তারা কিন্তু কারো আনুগত্য মানতে চায় না। তারপরে শেষে দ্বিতীয়ত হলো তারা এই সমাজে টাকার চাইতে এই মুহূর্তে ক্রেজি আর সেক্সিয়েস্ট কোনো সেলিব্রেশন নেই। টাকা হলেই একজন মানুষ মনে করে আই এম সেলিব্রিটি। তো ঢাকা 17 আসনের যারা অধিবাসী তারা যে কোনো একটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল, তারা মনে করে আমরা মন্ত্রী এমপি সাংবাদিক জ্ঞানী বুদ্ধিজীবী সবার সাথে আমরা সেলিব্রিটি, বিকজ উই হ্যাভ মানি, উই হ্যাভ BMW কার, উই হ্যাভ মার্সিডিজ অ্যান্ড উই হ্যাভ ম্যানি ম্যানশন অ্যান্ড পেন্ট হাউস। ঢাকা 17-তে বস্তিবাসীও আছে, বস্তিবাসী আছে। এখন আমি উঠেই আসতেছি। তো যারা ধনী ব্যক্তি আছেন, তো তাদের সঙ্গে তো জনাব তারেক রহমান সাহেবের কোনো অ্যাটাচমেন্ট আগে তৈরি হয়নি, আর এই অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া সম্ভব নয়। ওনার নাম যথেষ্ট নয় আপনি মনে করেন? ওনার নাম দল সব মিলিয়ে এটা হলো মধ্যবিত্ত শ্রেণীতে আবেগে কাজ করে। ধনীরা তো আগেই বললাম যে ধনীরা তাদের উন্নাসিকতা থাকে, তারা পার্সোনালি যে জিনিসগুলো আছে, যে একজন ধনী সে সবসময় তার মতো একজন ধনী, তার মতো একজন শিক্ষিত, তার মতো একজন সম্ভ্রান্ত, ওইরকম একজন লোকজন চায়। তো সেখানে ঠিক এই মুহূর্তে যে মন মানসিকতা পরিবর্তন হয়েছে, রাতারাতি তারেক রহমান সাহেব এসে একেবারে সেখানে প্রার্থী হলেন, একটা ঝুঁকি হয়ে যায় ঢাকা 17-এর মতো আসনে অভিজাতদের ক্ষেত্রে। এখন আসেন বস্তিবাসীর ক্ষেত্রে। বস্তিবাসীর সঙ্গে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের আসলে কখনোই সম্পর্ক হয়নি। বাম দলের যারা লোকজন তারা অনেক চেষ্টা করেছে, জামায়াতেরও হয়নি, না হয়নি। এখন বস্তি রিক্সাওয়ালা বলেন, ঠেলাওয়ালা বলেন, প্রান্তিক বলেন, এদের সঙ্গে আসলে কেন জানি নৌকার একটা সম্পর্ক, অসাধারণ একটা সম্পর্ক। তো এখানেও কিন্তু আসলে বস্তিবাসীর যে ভোট, সেটা বিএনপির জন্য ঝুঁকি হয়ে গেল। তাহলে আওয়ামী লীগ তো নেই, এই ভোট যাবে কোথায়? ওরা ওই ভোট করবে কি আলু ভর্তা বানিয়ে নিজেরা খাবে, তারপর শেষে ওরা তাবিজ বানিয়ে গলায় পড়ে থাকবে। আপনি বলছেন বস্তিবাসীর ভোট না, কিনতে যাবেন? তারপরে বালিশ বানিয়ে তারা নিজেরা ঘুমায় ঘুমিয়ে শুয়ে থাকবে, তবুও ওই টেনশন আছে। উনি হৃদয় দিয়ে কাউকে পছন্দ করছেন, আর উনি চোখ দিয়ে কাউকে ভালোবাসছেন, আর কাউকে দেহ দিয়ে ভালোবাসছেন, শরীর দিয়ে। তো এই তিনটা ডাইমেনশনের বিএনপি কোন জায়গায় আছে, জামাত কোন জায়গায় আছে, আর এনসিপি কোন জায়গায় আছে, এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতে পারেনি। এখন পর্যন্ত আপনি কি আমি বুঝতে পেরেছি। বুঝাবেন না, আমি এত আর খোলামেলা যেতে পারবো না, এত খোলামেলা যেতে পারবো না। ঠিক আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি সরকারের যে একটা যাকে বলা হয় ইনভাইটেশন আছে, অফার অ্যান্ড ইনভাইটেশন, প্রিলিমিনারি অফার অ্যান্ড ইনভাইটেশন, একটা ভাইব তোলার জন্য বিএনপি তারেক রহমান সাহেব এবং তার ফ্যামিলি এখন পুরোটাই সরকারের যে একটা ভাইব, সরকার তাকে সুপার হিরো বানাচ্ছে। জামাত আস্তে তাকে ছেড়ে দিয়েছে, পুরো মাঠ তাকে ছেড়ে দিয়েছে, খেলো। আর বিএনপি মনে করছে যে তাদের নেতা নেলসন ম্যান্ডেলা হয়ে গেছেন। অবাক করা চিন্তা করেন, বিএনপির মিডিয়া সেল মানে কত বড় বুদ্ধিমান, তারা বলতেছে যে ফেসবুকে জনাব তারেক রহমান সাহেবের যে বিচরণ, তার একটা ফেসবুকের স্ট্যাটাসের যে যাকে চলা, এটা ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি। মানে আমি কি বলবো, এটা কি ইন্টেলেকচুয়ালিটি বলবো নাকি এটা কি অতি আশ্চর্য বলবো, এটা আমি কি বলবো যে এই জিনিসগুলো হলো? আপনার কাছে একটা প্রশ্ন রেখে মিস্টার আজিজের কাছে যাচ্ছি যে যা বলছেন তাতে কি জামাত কি বিএনপির মতো এত বড় এক